আসসালামু আলাইকুম। তোমাদের আজকে ন্যাশনাল ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। তো ন্যাশনালের পরবর্তীতে আমাদের যে ভর্তি পরীক্ষাটা বাকি আছে সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো মে মাস পড়ে গেছে। তো এই মাসেই তোমাদের দেখবে যে এই সপ্তাহে তোমাদের সার্কুলারটা পাবলিশড হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাটা আগামী কিন্তু জুন মাসে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। জুন মাসে 11 থেকে 21 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। তো আমরা যদি দেখি তোমরা ভালো মতো প্রিপারেশন নেওয়ার জন্য 1 মাসের মতো সময় পাচ্ছ। তো এই যে 1 মাস বা 30 দিন এই সময়টা কিভাবে ইফেক্টিভ ভাবে প্রিপারেশন নিয়ে তুমি শুধু চান্স না টপ করতে পারবা সে বিষয়ে আলোচনা করব। দেখো চান্স পাওয়ার ক্ষেত্রে এখানে টপ যদি করতে পারো তুমি কি নিজের ইচ্ছা মতো সাবজেক্ট চয়েস করতে পারবা, তোমার যেটা পছন্দ সেটা তুমি করতে পারবা। বাট তুমি যখন লাস্টে যে কোনো একটা সাবজেক্ট পাওয়ার জন্য ওই চান্স পাওয়ার থেকে টপ করার জন্য চেষ্টা করলে ইনশাল্লাহ ভালো করতে পারবা, ঠিক আছে। আর যে সময়টা আছে এই সময়টা যদি ঢাকা সেন্ট্রাল গেট টার্গেট করে তুমি পড়তে পারো অবশ্যই একটা ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। এখন অনেকে দেখবা যে ভালো মতো পড়াশোনা করতেছে না, এটাকে মানে কি বলবো, এটাকে ছোট করে দেখতেছে বা এগুলা দেখো আলটিমেটলি তোমার কিন্তু কোথাও কোনো চান্স হয় নাই, ঠিক আছে। চান্স হয় নাই, তোমার জাস্ট মাথা গোজার একটা জায়গা দরকার। তো তোমার যেহেতু সামনে একটা পরীক্ষা আছে তো তুমি অবশ্যই পরীক্ষাটা দিবা, অবশ্যই দিবা, যখন ভালো মতোই দিবা। আর এখানে যে তোমার এমন না যে তুমি আন্দাজে দাগে আসবা হয়ে গেল, এখানে তোমার নেগেটিভ মার্কিং আছে 0.25 করে, কিন্তু নেগেটিভ মার্কিং তা আন্দাজেও কিন্তু দাগানো যাবে না। আর প্রশ্ন তো তুমি যদি দেখো গত বছরের প্রশ্ন, তো প্রশ্নটা কিন্তু আহামরি একদম ইজি তা কিন্তু না, প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়। তো তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, রিভিশন গুলো দিতে হবে। তো সেই নিয়ে মূলত ভিডিওটা। তো আমরা লাস্ট 30 দিন কিভাবে আসলে প্রস্তুতি নিব সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু এখানে সুন্দর সাজায় রাখছি কি কি পড়া দরকার। তো প্রথম যে বিষয়টা ভাই তোমাকে মাথায় রাখতে হবে যে মনোবলটা ভেঙে রাখা যাবে না। তোমার আশপাশে অনেক মানুষ বসে আছে তোমার মনোবলটা ভেঙে দেওয়ার জন্য, তোমাকে হতাশ করার জন্য, বাট তোমাকে সাপোর্ট দিয়ে আগায় নিয়ে যাবে এরকম মানুষের সংখ্যাটা কিন্তু কম। যদি থাকে তাহলে তুমি ব্লেজিং, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবা, তো মানুষের কথায় আশপাশের পরিবেশের দিকে না দেখে তোমার যে সামনে যে ফোকাসটা আছে, তোমার যে গোলটা আছে এদিকে তুমি ছুটে যাও। তো যেহেতু লাস্ট একটা ভর্তি পরীক্ষা, যারা 24 ব্যাচ আছে তোমরা অবশ্যই এখানে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা যদি কোথাও তোমার না হয়ে থাকে, ঠিক আছে। তো এটা কিন্তু অলরেডি গ্যাজেট প্রাপ্ত পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। হয়তো প্রথম বছর কিছু প্রবলেম ফেস করতে কলেজগুলো নিয়ে হয়তো তোমার এক জায়গায় সমন্বয় করতে পারতেছে না, বাট দেখবা যে কিছুদিনের মধ্যে হয়তো সমন্বয় করে ফেলবে। কারণ হুট করে একটা ভার্সিটি হয়ে গেছে, মানে এটা তোমার ম্যানেজ করতে, প্রশাসনিক ব্যবস্থা করতে যথেষ্ট সময় লাগবে, তো সময়টা তো দিতে হবে। তো এখন যদি তুমি লাফাও সাত কলেজ বলো তাহলে তো হবে না। যদি সময় দেওয়া যায় দেখবে যে এটা পরিপূর্ণ হবে। এটা স্কুল সিস্টেম করার সম্ভাবনা আছে যতক্ষণ আমরা দেখলাম। তো যদি স্কুল সিস্টেম করতে পারে তো তখন কিন্তু তোমার যে ক্যাম্পাস গুলো আছে এগুলো স্কুল বা ডিপার্টমেন্ট, তোমার ফ্যাকাল্টি ডিসিপ্লিন এগুলো হবে ভাগ হয়ে যাবে, ফ্যাকাল্টি ওয়াইজ ডিসিপ্লিন ওয়াইজ ভাগ হয়ে থাকবে। তখন এটা আলাদা আলাদা ক্যাম্পাসে আলাদা ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো নেওয়ার বা ক্লাসগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। এবার এখানে তোমার টিচার নিয়োগ হবে, তো অনেক বড় একটা ব্যাপার আছে, যেহেতু নতুন করে পাবলিশড হইলো বা গ্যাজেটভুক্ত হইলো। তো এরপরে আরো অনেকগুলো কাজ নিয়োগের ব্যাপারটা আছে। তো এটা হওয়ার পর দেখবে যে ইনশাল্লাহ কয়েক বছরের মধ্যে এটাও ভালো একটা পজিশনে চলে যাবে। তো যারা এই যে মনোবলটা হারাই ফেলতেছো, এটা মনোবল হারানোর দরকার নেই। যদি তোমার টাকা থাকে তুমি প্রাইভেটে যাইতে পারো, আর যদি না থাকে তো এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা তুমি ট্রাই করতে পারো, ঠিক আছে। তো মনোবলটা দৃঢ় রাখতে হবে, ঠিক আছে। আর এটা যে একদম ছোট বিষয় এটা মাথায় রাখতে হবে না, এটা তুমি ঝেড়ে ফেলবা। অনেকে তোমাকে ট্রোল করবে, অনেকে হাসি ঠাট্টা করবে, বাট তুমি তোমার দিকে ফোকাস রাখো, ইনশাল্লাহ ভালো করবা, ঠিক আছে। টপ করবা যখন পরীক্ষা দিয়ে তখন তোমার নিজের মধ্যে একটা শান্তি কাজ করবে না, তোমার এটা অর্জন করা, তুমি এটা অর্জন অর্জন করছো ভাই, এটা তোমার অর্জন করা সাফল্য। তো এটা দিয়ে এটা এত বেশি ছোট হওয়া যাবে না, ঠিক আছে। তো প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে দেখো বিগত বছরের প্রশ্ন দেখো। এই বছর যেহেতু তোমাদের ভার্সিটিতে যে গ্যাজেটভুক্ত হয়ে গেছে এবং গত বছর আমাদের প্রশ্ন দেখছি, তো গত বছর নতুন করে ঢাকা সেন্ট্রাল প্রস্তাবিত প্রশ্নে তোমাদের পরীক্ষা হয়েছে। আর এই বছর কিন্তু একবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে তোমাদের পরীক্ষাটা হবে। তো প্রশ্ন কিন্তু হুট করে এরা প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে দিবে এরকম কিন্তু না। তো প্রশ্ন করার সময় অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো মাস্ট দেখবে, বিগত বছরের প্রশ্নগুলো টিচাররা অবশ্যই দেখবে এবং প্রশ্নের ওই আলোকে প্রশ্ন সম্ভাবনা অনেক বেশি। হয়তো প্রশ্ন একটু ঘুরাই দিবে, বাট কনসেপ্ট গুলা বা টাইপ যেগুলো বলছে প্রশ্নের প্যাটার্নটা সেম রাখার সম্ভাবনা অনেক বেশি। তো তোমার যে প্রথম কাজ সেটা হচ্ছে বিগত 5-6 বছরে যখন 7 কলেজ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিত, তো ওই প্রশ্নগুলো একটু ভালো মতো দেখা। কারণ নতুন করে যখন প্রশ্ন করতে যাবে টিচাররা তখন দেখো মাঝখানের সময়টা কিন্তু খুবই কম, টিচার প্রশ্ন কমিটি নিয়োগ করবে, দেন তারপরে প্রশ্ন প্রণয়ন করা হবে। তো অল্প সময়ের মধ্যে টিচার কিন্তু নতুন প্রশ্ন অ্যাড করার মতো অত সময়টা পাবে না। তো তোমাকে কোশ্চিন ব্যাংকে অনেক বেশি করে ইম্পর্টেন্স দিতে হবে। তো তুমি যদি আগামী 30 দিন কোশ্চিন ব্যাংকটা খুব ভালো মতো একদম ঝালাপালা করে ফেলতে পারো, মুখস্থ টুখস্থ করে ফেলতে পারো বুঝে বুঝে, তাহলে ইনশাল্লাহ তুমি টপ করতে এখানে পারবা, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবা। তো কোশ্চিন ব্যাংকটা মুখস্থ করবা না, বুঝে একটু পড়বা। বায়োলজি পার্টটা হয়তো তুমি বুঝে মুখস্থ করলা, কেমিস্ট্রি পার্টে অনেক মুখস্থ পার্ট আছে, বাট বুঝতে হবে। যদি বুঝতে পারো দেন তুমি এটা লং টাইম সাস্টেন করবে, বাট এখনই যদি কোশ্চিন অপশন সহ মুখস্থ করে যাও এটা তোমার কিন্তু কাজে লাগবে না। সো বি কেয়ারফুল। তো তুমি কি করবা, বিগত 5-6 বছর প্রশ্নগুলো টাইপ ওয়াইজ অ্যানালাইসিস করবা এবং ওই টাইপগুলোর কনসেপ্টটা মাস্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার রাখলে প্রশ্ন ঘুরাই দিলেও তুমি ইনশাআল্লাহ এখানে পারবা।
প্রশ্ন ঘুরাই দিলে তুমি পাবা। তো কনসেপ্টটা ক্লিয়ার রাখো এবং বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো। এরপরে যে কাজটা সেটা হচ্ছে দেখো যে অধ্যায় তোমার এখনো অলরেডি গ্যাপ আছে, তো আমি জানি অনেকেরই তোমাদের হয়তো গ্যাপ থাকার কথা। দেখো চান্স মিস হয়েছে কেন, হয়তো তোমার প্রিপারেশনে কিছু গ্যাপ ছিল, বা তুমি কিছু ভুল করছো পরীক্ষায়, টাইম ম্যানেজমেন্ট হইতে পারে, বা যে কোনো প্রবলেম থাকতে পারে। তো ওই যে গ্যাপ গুলা বা ওই যে প্রবলেম গুলা তুমি এখন এগুলা কি করবে, বেশি করে ফোকাস দিয়ে ঠিক করে নিবা। যদি কোনো নির্দিষ্ট অধ্যায় সমস্যা থাকে সেটা তুমি ঠিক করবে। যেমন জৈব রসায়ন, জৈব রসায়ন এখানেও কিন্তু প্রায় 7 থেকে 8টা প্রশ্ন চলে আসে। অনেকে জৈব রসায়ন হয়তো স্কিপ করে আসছো, আবার অন্তরীকরণ যখন যৌগীকরণ তুমি হয়তো স্কিপ করে আসছো, ওখানে কিন্তু প্রশ্ন আসে। তো এই যে যেগুলো স্কিপ করে আসছো এতদিন, তো এইগুলা চেষ্টা করে একটু ভালো করে পড়ার। অর্থাৎ যেখানে তোমার গ্যাপ আছে, যে অধ্যায়ে তোমার গ্যাপ আছে, বা যেই প্রবলেম কারণে তোমার চান্সটা মিস গেছে, সেটা তোমাকে ভালো করে দিতে হবে। দেখো এখানেও তোমার কিন্তু নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং তোমার কত 0.25 করে 100টা প্রশ্ন তোমাকে এখানে 60 মিনিটে দাগাইতে হবে। তো টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। তো এমন না যে খুব মানে দাগায় আসলে আমার চান্স হয়ে গেল ন্যাশনাল বোর্ড 100টা প্রশ্ন নেগেটিভ নাই, দাগায় আসলাম আন্দাজে হইল না। এখানে তুমি দাগাবা, তুমি নেগেটিভ খাবা, ভুল দাগাবা নেগেটিভ খাবা। তো অবশ্যই তোমাকে চিন্তা ভাবনা করে সঠিক প্রশ্ন তোমাকে দাগাইতে হবে। তো আন্দাজে দাগায় এখানে কিন্তু কাজ হবে না, বিষয়টা খেয়াল রাখবা। তো তোমাকে প্রিপারেশন নিয়েই পরীক্ষার হলে বসতে হবে। আর এই বছর যেহেতু ঢাকা সেন্ট্রালটা পরীক্ষা হচ্ছে, দেখো অনেকগুলো পরীক্ষা এবার কিন্তু চান্স পাওয়ার রেটটা দেখি, আমরা দেখি 25 ব্যাচের ক্ষেত্রে তারা কিন্তু চান্স পাওয়ার রেটটা কিন্তু অনেক কম। তো এই বছর ঢাকা সেন্ট্রালে দেখা যায় যে গত বছরের তুলনায় এই বছর দেখবা যে ভর্তি পরীক্ষার্থী অনেক বেশি হবে, ঠিক আছে। আর যেহেতু গত বছর প্রস্তাবিত ছিল, তবুও তার আগের বছরগুলোর তুলনায় মোটামুটি প্রশ্ন পরীক্ষায় বসছে। আর এই বছর যেহেতু অলরেডি তোমার গ্যাজেটেড হয়ে গেছে, দেখবা যে অনেক শিক্ষার্থী কিন্তু এখানে ইন্টারেস্টেড। এখনো সার্কুলার দেয় নাই, তবুও কিন্তু অনেক শিক্ষার্থী অলরেডি আমাদের, দেখো আমাদের এক্সাম ব্যাচের কথা যদি বলি, আমাদের এক্সাম ব্যাচের সার্কুলার না দিয়ে এখনো প্রায় 230 প্লাস শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গেছে। 230 প্লাস শিক্ষার্থী এখনো সার্কুলার দেয় নাই, তাই যুক্ত হয়ে গেছে। তো সার্কুলার পরে আমাদের সাথে আরো শিক্ষার্থী যুক্ত হবে। তো এই যে রেগুলার পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা, তোমার যে কোশ্চেন ব্যাংক সলভের ব্যাপারটা, আমরা কিন্তু এখানে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস তোমাদের দিচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস তোমাদের দিচ্ছি। তো তুমি যদি একা একা প্রবলেম ফেস করো কোশ্চেন সলভ করতে, সেক্ষেত্রে আমরা এখানে যথেষ্ট কনসেপ্ট সহ বুঝাই দেওয়ার চেষ্টা করছি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো। তো ক্লাসগুলো ওয়েবসাইটে সুন্দর করে সাজানো আছে। তো রুটিন ওয়াইজ এক্সাম গুলো হচ্ছে। তো তুমি এখন নতুন করে ভর্তি হলে তুমি নতুন করে এক্সাম শুরু করবা, প্রথম থেকে তুমি সবগুলো এক্সাম দিয়ে দিতে পারবা। তো যারা চাচ্ছ ডিসিতে একটা ভালো পজিশনে চান্স পাইতে, সাপোজ তোমার কাছে কোশ্চেন ব্যাংকের কথা বললাম, তো তোমার কাছে কোশ্চেন ব্যাংক নাই, এখন তুমি বাজারে কোশ্চেন ব্যাংক কিনতে গেলে বা লাগবে তোমার কত 400 টাকা। বাট এখানে কি করবা, তুমি আর স্মার্টলি যদি চিন্তা করো, যদি তোমার একটা ফোন থাকে বা একটা ল্যাপটপ থাকে, তুমি এখানে এক্সাম মাস্টার যদি এনরোল করো 250 টাকা দিয়ে, তুমি এখানে নিউ এডিশনের কোশ্চেন ব্যাংকটা পাচ্ছ। কি কোশ্চেন ব্যাংক পাচ্ছ? ঢাকা সেন্ট্রালের কোশ্চেন ব্যাংকটা পাচ্ছ, ভার্সিটি কমিটির কোশ্চেন ব্যাংকটা পাচ্ছ। যেই দুইটা বই তোমার খুবই ইম্পর্টেন্ট দরকার। আবার এখন যদি নতুন করে কিনে যাও, সেক্ষেত্রে তোমার কিন্তু 700-800 টাকা লেগে যাবে দুইটা কোশ্চেন ব্যাংক কিনতে হলে। বাট এখানে আমরা কি করলাম, নিউ এডিশনে পিডিএফটা তোমাদের দিয়ে দিছি বুক আকারে। তুমি ওয়েবসাইটে এনরোল করা মাত্র ওয়েবসাইট থেকে পিডিএফ গুলো দেখে পড়ে ফেলতে পারবা। তো এই যে সুযোগগুলো তোমাদের করে দেওয়া হয়েছে, মাত্র 250 টাকা দেই এখানে এক্সাম পাবা, ক্লাস পাবা, পিডিএফ পাবা। তো যারা ঢাকা সেন্ট্রালে পরীক্ষা দিতে চাচ্ছ, একটা ভালো রেজাল্ট করতে চাও, তো তোমাকে কিন্তু এই কোর্সটা অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে। তো যারা ভর্তি হতে চাচ্ছ বা বিশ্বে জানতে চাচ্ছ, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমি একটু পরে ওয়েবসাইটে দেখাবো কিভাবে আর এক্সাম গুলো হইতেছে। আবার দেখো, তো কোশ্চেন ব্যাংকটা কি করলাম, ঢাকা সেন্ট্রালের ক্ষেত্রে প্রশ্ন প্যাটার্নটা বোঝার জন্য পড়বা। এরপরে যদি বেশি কমন পেয়ে যাও, ম্যাক্সিমাম প্রশ্ন টাইপ থেকে শুরু করে হুবহু কমন পেয়ে যাও, তো তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ডিসিইউ প্লাস ভার্সিটি এম এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, এটা তোমাকে ভালো করে সলভ করতে হবে। তো ভার্সিটি এ এর কোশ্চেনের মধ্যে দেখবে যে অনেক কোশ্চেন মান সহ কিন্তু বিভিন্ন পরীক্ষাতে চলে আসছে। দেখবা যে ঢাবির প্রশ্ন চলে আসছে রাবিতে, রাবির প্রশ্ন চলে গেছে জাবিতে। তো এইভাবে কিন্তু অল্টার করে, ঠিক আছে। প্রশ্নগুলো কিন্তু রিপিটেড হয় বিভিন্ন ভিন্ন ভার্সিটি ভেদে। দেখা গেলো টিচাররা যখন প্রশ্ন করবে, তখন ঢাকা সেন্ট্রালের প্রশ্ন ব্যাংকটা দেখবে, ভার্সিটি কমিটির কোশ্চেন ব্যাংকটা দেখবে, দেখবে সামঞ্জস্য মিল রেখে দেখবা যে এখান থেকে একটা প্রশ্ন ওখানে তুলে দিছে। তো এই দুইটা কোশ্চেন ব্যাংকটা তোমাকে অনেক বেশি হেল্প করবে যদি তুমি ভালো মতো সলভ করতে পারো। ঢাকা সেন্ট্রাল কোশ্চেন ব্যাংক এবং ভার্সিটি এমিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। অবশ্যই বুঝে বুঝে কনসেপ্টগুলো ক্লিয়ার রেখে দেন তুমি সলভ করবা, ঠিক আছে। এই কাজটা তুমি করবা। আর অধ্যায় ভিত্তিক অবশ্যই যে রিভিশনটা অধ্যায় ভিত্তিক দেওয়ার চেষ্টা করবা। এবং পরীক্ষার, দেখো আমাদের যদি 11 তারিখে পরীক্ষা হয়, তাহলে আমাদের এদিকে মে মাসে যে 30 দিন, এর মধ্যে তোমার চেষ্টা করতে হবে 30 দিনের মধ্যে সিলেবাসটা খুব ভালো মতো শেষ করে দেওয়ার। বাকি 10 দিন, এই লাস্ট 10 দিন কি করবা, রিভিশন এবং মডেল টেস্ট দাও, ঠিক আছে। রিভিশন এবং মডেল টেস্ট। তো এই যে লাস্ট 10 দিন, তখন আমরা কি করব, ইয়ার ওয়াইজ সলভ করব। তখন আমরা কি করব, ইয়ার ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করব। তো আমরা চেষ্টা করব পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের এখানে স্পেশাল কিছু ম্যারাথন ক্লাস দেওয়ার, যেন ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো সলভ করে গেলে এখান থেকে ম্যাক্সিমাম টাইপ তুমি কমন পাও এবং অনেকগুলো মান সহ যেন কমন চলে আসে। তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে আমরা এখানে ম্যারাথন ক্লাসগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস। তো প্র্যাকটিস ভাই তোমাকে মাস্ট করতে হবে। প্র্যাকটিস যদি তুমি না করো, তাহলে পরীক্ষা হলে ভালো করবা না। আর যেহেতু এখানে নেগেটিভ মার্কিং আছে, টাইমার আছে, তো তোমাকে কি করতে হবে, বাসায় যখন বসে তুমি এমসিকিউ সলভ করবা, তখন তুমি ঘড়ি ধরবা। তোমার বাসায় অবশ্যই ফোন আছে বা একটা ঘড়ি আছে, তো তুমি টাইম স্টপ ওয়াচ চালু করে রাখবা। দেখবে যে তুমি কত অল্প সময়ের মধ্যে বেশি সংখ্যক এমসিকিউ সলভ করতে পারো। এই যে একটা তোমার স্কিল, এটা তোমার কিন্তু অনেক বেশি হেল্প করবে। তো তুমি যদি অল্প সময়ে বেশি এমসিকিউ দাগে আসতে পারো সঠিকভাবে, সেটা তোমার জন্য কিন্তু চান্স পেতে, টপ করতে অনেক বেশি হেল্প করবে। টপাররা
কি করে জানো তো, অল্প সময়ের মধ্যে বেশি এমসিকিউ দাগায়। আর আমরা যারা নর্মালি যারা চান্স পাই তারা কি করে ওই 50-60টা দাগায় চলে আসে। বাট এখানে দেখো চান্স পাইতেও যে অনেক বেশি দেখাতে হয় তা কিন্তু না। তুমি যদি এখানে 50টা সঠিক করে আসো, 50টা তুমি সঠিক করে আসলে কিন্তু অনেক ভালো পজিশনে তোমার চান্স হয়ে যায়। 50টা সঠিক করলে 100টার মধ্যে 50টা, তো তুমি যদি 50টা নাও দাগাও, এখান থেকে 50টা সঠিক করে আসলা, তোমার জিপিএ মার্ক দিয়ে এখান দিয়ে কভার হয়ে যাবে। জিপিএ মার্কটা যদি বেশি থাকে, তো জিপিএ তোমার 20 যদি থাকে যায়, দেখো না কিন্তু 70 হয়ে গেল, এবং 70-এ তুমি ভালো একটা সাবজেক্ট কিন্তু পেয়ে যাবা। তো চান্স পাওয়ার ক্ষেত্রে কাটমার্কটা কিন্তু কমই থাকবে, এবারও কমই থাকবে, প্রত্যেক বছর কমই থাকে। তো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, ঠিক আছে? তুমি জাস্ট টপ করার দিকে ফোকাসটা করো। যদি টপ করার ইচ্ছা থাকে, দেখবে যে ভালো পজিশনে চান্স হয়ে গেছে, ঠিক আছে? তো চেষ্টা করো লাস্ট মোমেন্টটা নিজেকে একটু অ্যাক্টিভ রেখে পড়াশোনাতে ফোকাস করা। তোমাকে এত মানে ধরে বেঁধে 10-12 ঘন্টা পড়ার দরকার নেই। তুমি অলরেডি পড়ে আসছো রেগুলার 7 থেকে 8 ঘন্টা পড়ার চেষ্টা করো, না হলেও অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা পড়ার চেষ্টা করো। রাতে পড়ো, বাদ বাকি সময় সকালে উঠে পড়ার চেষ্টা করো, ঠিক আছে? ফজরের পরে উঠে নামাজ কালাম পরে সকালে উঠে একটা ফ্রেশ ঘুম থেকে উঠে মাথাটা ফ্রেশ থাকবে, দেন পড়াশোনা করবা, দেখবে যে খুব সুন্দর ঠান্ডা পরিবেশে পড়াটা কিন্তু খুব ভালো হবে। যেহেতু লোডশেডিং হচ্ছে, রাতে অনেক সময় পড়তে অসুবিধা হইতেও পারে, তো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে জানালাটা খুলে দিবা, সূর্যের আলোতে দেখবা যে পড়াটা খুব একটা মনোমুগ্ধকর পরিবেশে পড়াটা কিন্তু খুব কাজে লাগবে, ঠিক আছে? তো এইভাবে পড়ার চেষ্টা করো, রেগুলার থাকার চেষ্টা করো। কারেন্ট চলে যায় রাতে, তাহলে দিনের বেলা পড়ো। তো সময়টা যদি ভাই তুমি আগামী 30 দিন পরে যখন পরীক্ষার ডেট হবে, তখন তুমি ওই সময়টা হাসি মুখে পরীক্ষা দিবা, না কেঁদে কেঁদে আফসোস করে পরীক্ষা দিবা, এই যে লাস্ট যে সময়টা পাচ্ছ, এই সময়টা তোমাকে নির্ধারণ করে দিবে। সো বি কেয়ারফুল। যদি তুমি এই সময়টা ভালো করে কাজে লাগাও, পরীক্ষার হলে গিয়ে তুমি হাসবা। আর যদি এটা হেলাফেলা করো, তুমি ওই লাস্ট পরীক্ষা গিয়েও কাঁদতে হবে। এটাই ভাই নিয়ম, প্রকৃতির নিয়ম, ঠিক আছে? তোমাকে যদি মুখে তুলে চান্স পায় ধরে বলবে ভাই আসেন আসেন আমার এখানে পড়েন, এরকম কিছু করবেন। তোমাকে এখানে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে তারপর যাইতে হবে। আর এখানে যারা পরীক্ষা দিচ্ছে লাস্ট পরীক্ষা, ওয়েটিং থেকেও বেশি টানে না, ঠিক আছে? এটা খেয়াল রাখবা। কারণ সেকেন্ড টাইমার অনেকে দিবে সেটা পরের বছর, তারপরে যে পরের বছর তোমার সিট ক্যান্সেল করবে, তারপর তুমি যাবা, এরকম সুযোগ নাই। সো ওয়েটিং থেকেও কিন্তু খুব বেশি টানবে না। কারণ যারা গুচ্ছ দিছে, ভালো জায়গায় আছে, তারা তো এখানে এসে পরীক্ষা দিবে না, দিবে না। তো এই বিষয়গুলো সিম্পল বিষয়, একটু খেয়াল রাখার চেষ্টা করবা, ওকে? তো পড়লে ভালো সাবজেক্টে পড়ার চেষ্টা করবা এবং টপ করার চেষ্টা করবা। আর যারা ডিসিউতে পরীক্ষা দিতে যাচ্ছ, সিরিয়াসলি প্রিপারেশন নিতে যাচ্ছ, তারা এক্সামের সাথে দ্রুত ভর্তি হয়ে যাও। 250 টাকাতে ডিসিউর জন্য যা যা লাগে সবকিছু গুছাই দিচ্ছি। ইনশাল্লাহ ভালো একটা জার্নি হবে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।